টেবিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল কমে না। রিমঝিমের দিকে তাকালে দেখে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে। বিস্ময় রিমির চোখ বড় বড় হয়ে যায়, সারা শরীর শিউরে ওঠে। এবার যাবি নাকি? সারা পেতেই বড় বড় শ্বাস ফেলে। সিজনের দিকে তাকাতেই দেখে চোখ অত্যন্ত লাল টকটকে হয়ে উঠেছে। আর কিছু না ভেবে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। পানি জগ হাতে নিয়ে দৌড়ে রুমে ফিরে আসতেই সো মেরে জগটা হাত থেকে নেয়। হা করে পুরো জগের পানি ডক করে খেতে শুরু করে। এই জন্যই মানুষ বলে রাগ করলে তো হেরে গেলে। মানুষ তো অন্যের পায়ে কুড়াল মারে, আমি তো নিজের পায়ে কুড়াল মারলাম। রেগে মরিচের গুঁড়ো না দেওয়াই মনে হয় ভালো ছিল। সবাই তো ঠিক কথাই বলে, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু গোবর দিয়ে ভর্তি। আল্লাহ এবার বাঁচালেই হয়। জন্মের শিক্ষা হয়ে গেছে, আর এমন ভুলভাল কাজ কখনো করব না। চোরা চোখে কাসুমাসু করে সৃজন দিকে তাকায়। পুরো এক জগ পানি খাওয়ার পরও কিছুটা ঝাল কমেছে। এমনিতেই ঝাল খাওয়ার অভ্যাস নেই, তার উপর বোধহয় পুরো ঝালের বস্তা ঢেলে দিয়েছিল। একটু একটু করে রিমের দিকে এগিয়ে যায়। রিম পেছাতে গেলেও সৃজন দুই বাহু শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। ব্যথা পেয়ে রিমঝিমের মুখ থেকে ব্যথাতুর শব্দ বের হয়ে আসে। আগুন চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, সারা জীবন কি অবশ থাকবি? বোধ বুদ্ধি সব হাঁটুতেই থাকবে, গাদা কোথাকার একটা। আতঙ্কে রিম চোখ খিসে বন্ধ করে নেয়। বুক ধরফর করছে। সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি। রাগে মরিচের গুঁড়া দিয়ে ফেলেছি। কোনো সারা শব্দ নেই, আর হাতটাও হালকা লাগছে। চোখ খুলতেই দেখে সৃজন ঘরে নেই। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে রুমের বাইরে উঁকি মারে। না, কেউ নেই। গাড়ির ভেতরে সিটে বসে নিজের মাথা চেপে ধরে। এই পাগল মেয়েটার কাছে আধ মিনিট থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। কবে তুই একটু মেচিউর হবি পাখি? কবে তোর মনে আমার জন্য অনুভূতি জন্মাবে? আমি যে সেই দিনটার অপেক্ষায় আছি। এদিকে রিমঝিম মন খারাপ করে গালে হাত দিয়ে সোফায় বসে আছে। কিসিংয়ের সিনটা বারবার সামনে ভাসছে, আর কিছু একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। তবে তার থেকেও ভয়টা বেশি কাজ করছে। বাড়িতে তো যেতে পারলাম না, শুধু শুধু ভাইয়াকে রাগিয়ে দিলাম। উফ, ভালো লাগে না। আমাদের সাথে নিয়ে যাচ্ছি না। তুমি কি এই জন্য মন খারাপ করে আছো? এলিজা শেখ সোফায় বসে রিমের উদ্দেশ্যে বলে। রিমঝিম, দুদিন পর সৃজন তোমাকে নিয়ে যাবে। কেন, আমি কি নিজের বাড়ির রাস্তা চিনি না? এলিজা শেখের দিকে তাকিয়ে বলে, আমি বলতে চাইছি সৃজন তোমাকে নিজে যেতে দেবে, ওই হিটলার যেতে দেবে না। তা একেবারে সাফ সাফ জানিয়ে দিয়েছে। আরে পাগলি, ওটা তো তুমি কথা বলবে না। নিজের মেয়ের থেকে হিটলারকে তুমি বেশি ভালোবাসো। ডক্টর সৃজন ওটা, ডক্টর সৃজন এটা বলে বলে কানের পোকা খেয়ে ফেলেছো। হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আমার বোকার মেয়েটা কিছু বুঝতে চায় না। হাতে পায়ে বড় হলি, বোধ বুদ্ধিতে ছোটই থেকে গেলি। এই জন্যই তোর বিয়েটা দেরিতে দেবো ভেবেছিলাম, কিন্তু পরিস্থিতি এই জায়গায় দাঁড় করিয়েছে রে মা। মনে মনে বলে। একটা দীর্ঘশ্বাস ফেলেন। ডাক্তার সাহেব, আসবো? আদি দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলে, তোকে তো বলেছি অনুমতি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তা বলেছিস, কিন্তু তুই এত বড় ডাক্তার, অনুমতি তো নিতেই হয়। তোর কি কাজ নেই? এখানে এসেছিস? ছুটিতে আসি মানে কি? নিজের কোম্পানিতে আবার কিসের ছুটি? মনটা ভালো নেই রে দোস্ত, তাই আব্বুকে বলে দুদিন অবসরে। তুই তো আমার একমাত্র ভালো বন্ধু, তাই তোর কাছে আসলাম। আচ্ছা বস, চা খাবি নাকি কফি?
কোনোটাই না। আচ্ছা একটা কথা বল তো। বল। ফাইলের দিকে মনোযোগ রেখে, তুই তো বলেছিলি প্রিয়া আর তুই ভালোবেসে বিয়ে করেছিস, তাহলে প্রিয়া পালিয়ে গেল কেন? আর আমার তো কখনোই মনে হয়নি প্রিয়া আর তোর মধ্যে কিছু ছিল। মনে হচ্ছে তুই এই বিষয়ে কিছুটা জানিস। কিছু না, পুরোটাই জানি। আমি এই বিষয়ে কনফিউজ হয়ে আছি। প্লিজ তাড়াতাড়ি বল। তারা দিয়ে ফাইলটা সাইডে রেখে বলে, আচ্ছা তাহলে সত্যি শুনতে চাস? হুম হুম প্রিয়া আর আমার মাঝে কোনো ভালোবাসার সম্পর্কই ছিল না। তাহলে বিয়ে করতে চাওয়ার মানেটা কি? রিমঝিমকে বিয়ে করার জন্য বলিস কি? তুই তো তোর পরিবারকে জানিয়েই করতে পারতিস। এত নাটক করার কোনো দরকার ছিল না। আরে ভাই, তাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম বয়সের সাথে সাথে মন মানসিকতার দিক দিয়েও ম্যাচিউর হলে তখন বিয়ে করব। কিন্তু পাখিরা আমার ডানা গজিয়েছিল, অসময়ে উড়াল দিতে চেয়েছিল। ওই গুন্ডা চরিত্রহীন এরিস মাঝখানে এসে আমার পাখির ওপর নজর দিয়েছিল। বোকা মেয়েটা ফাঁদে পাও দিয়েছিল। ঝাঁঝালো কণ্ঠে একটু থেমে আবার বলে, আমার মনে তাকে হারানোর ভয় জেগে বসেছিল। তাই প্রিয়ার সাথে প্ল্যান করে বিয়েটা করে নেই। তবুও তো স্বাভাবিকভাবেই বিয়েটা করতে পারতাম, তবে রিমের মাথায় ভালো বুদ্ধি থাকা বা না থাক, শয়তানি মার্কা বুদ্ধি দিয়ে ভরা। যেহেতু আমাকে ভয় পায়, পছন্দ করে না, তাই আগে থেকেই যদি জানতো তাহলে বিয়ের 10 দিন আগেই পালাতো। হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না। হারিকেন, এটা একদম ঠিক হতো। হাসতে হাসতে চুপ শালা। তাহলে সংসারটা ভালোই করছিস। সংসার আর করতে হবে না, ওকে সামলাতেই পুরো জীবন চলে যাবে। আচ্ছা, অভ্যাসটা ভেঙেছিস নাকি বাচ্চা ভেবে অভ্যাস এখনও রয়ে গেছে? পাছায় লাথি খাবি? উল্টাপাল্টা প্রশ্ন করবি না। আচ্ছা, তুই যে ভালোবাসিস তা বলেছিস? না ভাই, আমি চাই রিম আমাকে ভালোবাসুক, বয়স মানসিক সব দিক থেকেই ম্যাচিওর হোক। ও নিজেই ভালোবেসে আমাকে কাছে চাক, আমার জন্য উতলা হোক। হৃদয় দিয়ে যেদিন আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে সেদিন আমি নিজেই কাছে যাব, বলবো অন্য কেউ নয়, ওয়ান এ ওয়ানলি ইউ, ইউ আর মাই লাভ। বাঘ সিংহের মতো তর্জন গর্জন করলে মেয়েটা তোকে জীবনেও ভালোবাসবে না। অভিশাপ দিচ্ছিস? একদম না, সত্যি কথাই বললাম। সন্ধ্যার পর সৃজন বাড়ি ফিরে রুমে এসে দেখে রিমঝিম মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, আমি কি সকালে একটু বেশি করে ফেলেছি? হয়তো আদি ঠিক কথাই বলেছে, বাঘ আর সিংহ থেকে একটু নরম সরম হতে হবে, না হলে বইয়ের ভালোবাসা এই কপালে জুটবে না। ড্রেস চেঞ্জ করে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ছাদে চলে আসে। একটা বের করে টানতে শুরু করে। ফোনে কল আসার শব্দ হলে পকেটে হাতে বের করে রিসিভ করে। বল, কি অবস্থা? অবস্থা যাই হোক, তোর সাথে যা ডিল হয়েছিল মনে আছে তো? প্রিয়া, মনে আছে। আর তোকে অনেক ধন্যবাদ। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা তোর সহযোগিতার জন্য সম্ভব হয়েছে। ধন্যবাদ রে, মেয়ে হয়ে এত বড় রিস্ক এমনি এমনি নেইনি। তুই যেমন তোর ভালোবাসা পেয়েছিস, এখন আমার ভালোবাসাও পেতে সাহায্য করবি। সাহায্য বললে ভুল হবে, পুরোটাই তোকে করতে হবে। সোজাসাপটা সহজ ভঙ্গিমায় বলে, তোর কাছে কৃতজ্ঞ, এই জন্যই সুযোগ পেয়েছিস তো। ঠিক আছে, কম করে হলেও নির্লজ্জের মতো আদিকে 50 বার প্রপোজ করছিস আর 7 বার রিজেক্ট হয়েছিস। এতবার রিজেক্ট হওয়ার পরও ভালোবাসার ভূত নামেনি। দেখ ভাই, তুই যেমন জিমকে সারা অন্ধকার দেখিস, আমি আদিকে ছাড়া আরও গভীর অন্ধকার দেখি। ওকে আমি খুব খুব ভালোবাসি, কিন্তু অনেক চেষ্টার পরও ওই শয়তান বেড়ার মন জয় করতে পারিনি। এজন্যই তোর কথায় রাজি হয়েছি।
আমার ভালোবাসাকে পাইয়ে দেওয়া এখন তোর দায়িত্ব। এতদিনে কিছু হলো না, এখন কিভাবে হবে? বাটপারি করবি না। আই ডোন্ট কেয়ার কিভাবে হবে, সেটা তোর ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই এখন কোথায় আছিস? পায়ের উপর পা তুলে একটা আঙ্গুল তুলে মুখে পুড়ে বলে, বাড়িতেই আছি। বাড়িতে মানে আঙ্কেল আন্টি কইসু বলেনি? দুই দুই চার পা ধরে কান্না করছি। ব্যাস, আমার চোখের পানি তাদের হৃদয় গলিয়ে দিয়েছে। সিরিয়াসলি? বিস্ময়ে সিজন রুমে ফিরে এসে রিমঝিমের সামনে বসে। সকালের জন্য সরি, আসলে মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল। রিমঝিম নিজ ভঙ্গিমায় পড়ার পাতায় ডুবে আছে। পকেট থেকে কয়েকটা চকলেট বের করে সামনে রেখে আবার বলে, গাল ফুলিয়ে থাকতে হবে না, কাপড় গুছিয়ে রাখিস, কাল চলে যাবি। চকলেটগুলো হাতে তুলে নিয়ে খুশিতে বলে, সত্যি? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন, আর কোনো দিনও যেতেই দেবেন না। অতিরিক্ত খুশিতে গদগদ হয়ে বকবকানি শুরু করে। এই রে, আমি আবার বাদরকে মাথায় তুলছি না তো? আশকারা পেয়ে আবার না ভুলভাল কাজ শুরু করে। মনে মনে চিন্তায় পড়ে যায়, এবার অনেক আনন্দ হবে। আহা, মনে হচ্ছিল কতদিন থেকে বাড়িতে যায় না। চকলেট খেতে খেতে মাত্র 3 দিন হয়েছে, এতেই অনেক দিন। যাই হোক, আমিও তোর সাথে যাচ্ছি। চকলেটে কামড় দিতে গিয়েও আর দেয় না। সিজনের দিকে তাকায়। এটা তো চিটিং। আপনি কেন আমার সাথে যাবেন? আপনি এখানে থাকুন না। অসহায় ফেসে কেন? আমি কি আমার শ্বশুরবাড়িতে যেতে পারি না? আপনি গেলে তো আমার একটুও আনন্দ হবে না। তোমার শ্বশুরবাড়িতে আমি তোমাকে কত আদর যত্নে ধরে রাখি। তুমি থাকতে না চাইলেও নিজের কাছে যত্নে আগলে রাখি। আর আমার শ্বশুরবাড়িতেই আমাকে আদর যত্ন করা তো দূরের কথা, যেতেই দিচ্ছ না। আমার শ্বশুর বাড়িতে যদি আমি যেতে না পারি, তাহলে তোমারও যাওয়া হবে না। রিমঝিমের পুরো মাথা ঘুরছে। কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বলল রে বাবা। কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছি না। অবাক হয়ে বড় বড় চোখে আবলের মতো তাকিয়ে আছে। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে ড্যাবলার মতো তাকিয়ে আসিস কেন? চমকে গিয়ে দ্রুত বলে, না না ঠিক আছে, আপনি আমার সাথে যাইয়েন, না বললেও যাব। তাহলে বলার কি দরকার ছিল? আমি জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। শয়তান লোক কোথাকার। মনে মনে সকাল সকাল উঠেই সুটকেস ভর্তি করে সমস্ত কাপড় গুছিয়ে নেয়। স্মৃতিকেও সঙ্গে নিয়ে যাবে, তাই দুজনেই ড্রেস ভরে নেয়। খুশিতে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সোফায় মামা আর সিজনকে দেখে লাফালাফি থামিয়ে ভদ্রতার সহিত নেমে আসে। রান্নাঘরে মামির কাছে এসে দাঁড়ায়। কিছু বলবি? নাজমা বেগম রান্নায় মনোযোগ রেখেই বলে, আমি রান্না শিখতে চাই। রান্না করে কিভাবে কিছুই বুঝতে পারছি না, কি দিয়েই বা শুরু করে। কখনো তোর আম্মুর রান্না করা দেখেছিস? না, দূর, ওসব আজগবি কাজ কে বা দেখে। আমার তো বিরক্ত লাগে। এই জন্যই রান্না কেমনে করে জানিস না? মেদ থাকতে তুমি আর আম্মু এত কষ্ট করে কেন রান্না করো সেটাই বুঝতে পারি না। মানুষের কিছু শখ থাকে, আমার কাছে রান্না করতে ভালো লাগে। এতদিন আম্মুকে পাগল ভাবতাম, তুমিও দেখছি সেম। কাজ করা আবার কোনো শখ নাকি? নাজমা বেগম হেসে বলে, তুই বুঝবি না। এখন বল, রান্না করার ভূত তোর মাথায় ঢুকলো কেন? ভাবছি বিয়েটা যেহেতু হয়েই গেছে, রান্না করাটা শেখাই উচিত, তাই না? গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে নাজমা বেগম হেসে বলে, বুঝতে পেরেছি, অনেক বুঝদার হয়ে গেছিস। বেসিনের পাশে চাল রাখা আছে, ওগুলো হাতের সাহায্যে ধুয়ে নে। আচ্ছা। বেসিনের সামনে দাঁড়িয়ে চাল ধুতে শুরু করে। অদক্ষ হাতে যদিও পারছে না, তবে চেষ্টা করছে। পুরো বেসিনময় চালের সরাসরি করে রেখেছে। কোনো রকমে ধোয়া শেষ করে নাজমা বেগমের কাছে আসে।
মামিমণি হয়েছে, আশা ওখানে রেখে দে। বেসিনের কাছে এসে ছড়িয়ে ছিটিয়ে রাখা চালগুলো তুলতে শুরু করে। দাঁতের পাশে নোট কাটতে কাটতে মুখটা কাঁচুমাচু করে জিজ্ঞেস করে, তো তুমি কি করে জানলে আমি চাল ফেলেছি? আমি আগে থেকেই জানতাম চাল পড়বেই। প্রথমবার করছিস, তবুও দিলাম তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে। রিমঝিমের মুখে হাসি ফুটে ওঠে। আরও কাজ করবি নাকি এখনো ভূত নামেনি? উৎসুক হয়ে বলে, করবো। এই চা আর কফির ট্রেটা ড্রয়িং রুমে নিয়ে যা। একটা চা তোর মামাকে দিবি আর একটা তুই খাবি। কফিটা সৃজনকে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এবার আর কোনো গন্ডগোল করবি না। না না, কোনো গন্ডগোল করব না। ট্রে হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তেমন ভারী নয়, তাই খুব একটা সতর্ক হয় না। সৃজনের দিকে তাকিয়ে পা ফেলে আসতেই হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সাথে গন চিৎকার তো আছেই। ট্রেটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সৃজন। আরাফাত তালুকদার রিমঝিমের চিৎকার আর গুড়গুড় শব্দে দৌড়ে আসে। তৎক্ষণাৎ নাজমা বেগমও হম্বিতম্বি করে বেরিয়ে আসে। সবাই স্পষ্টই বুঝতে পেরেছে কি হয়েছে। নাজমা বেগম রিমঝিমকে নিজ থেকে তোলার জন্য উদ্যত হয়। এই গাদা দেখে হাঁটতে পারিস না? হাঁটতে গেলেই তো বাদরের মতো লাফালাফি করিস। মাঝে মাঝে মনে হয় কোমরের লাট বল্টু দিলে হয়ে গেছে। তার উপর তোকে চাকিয়ে আনতে বলেছিল। কপট রেগে গিয়ে ক্ষিপ্ত গলায়, তুই রিমকে শুধু শুধু কথা শোনাচ্ছিস কেন? আমি বলেছি চায়ের ট্রেটা নিয়ে যেতে। নাজমা বেগম এদের কথোপকথনে আরাফাত তালুকদার পুনরায় চলে যায়। নিচে কি যেন ছিল দেখতে পাইনি, তাই পা দিতে পড়ে গেছি। রিম ছোট ছোট করে উচ্চারণ করে, অন্ধ কোথাকার, তুই পড়েছিস বাংলাদেশে আর চার টেটা পড়েছে ইন্ডিয়ায়। দেখ তোর থেকে 50 হাত দূরে। নাচতে না জানলে উঠোন বাঁকা, কাজ করতে পারবে না তবু করার জন্য লাফালাফি করবে। আমু তুমি এই বলদটারে কেন কাজ করতে দিয়েছ? এইটুকুর জন্য এত কথা শোনাচ্ছে। রাগে দুঃখে বলেই ফেলে, আপনি বলদ, আপনার ভবিষ্যৎ বাচ্চারা বলদ। বলেই উপরের দিকে বড় বড় কদমে পা বাড়ায়। আম্মু দেখেছ ওর সাহস কত বেড়েছে। নাজমা বেগম ঠোঁট চেপে হাসছে। সৃজনের দিকে তাকিয়ে হাতের সাহায্যে শান্ত হতে বলে, ওয়াও, কি কাজ জানো? আহা, আমি তো ফিদা হয়ে গেলাম। আগে থেকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা স্মৃতি ঠাট্টার ন্যায় বলে। রিমঝিম চোখ গরম করে তাকায়। আর একটা কথাও বললে পরপারের টিকিট কনফার্মও করে দেব। মনে হচ্ছে রাগটা একটু বেশিই হয়েছে আফামনির। থাক, আর কিছু বলা যাবে না। মনে মনে প্রথমেই স্মৃতি আর রিমঝিমকে শেখ বাড়িতে পৌঁছে দেয়। এরপর ওখান থেকেই আবার কলেজে দিয়ে হাসপাতালে চলে যায়। কাজ শেষে আবার শেখ বাড়িতে যাবে। ক্লাস শেষ করে দুজনেই বেরিয়ে আসে। আজ আলিয়া আসেনি। ভাইয়া যেখানে ফাঁকি মারার চান্স নেই সেখানে। ক্লান্ত রিমের মুখ দেখে কথাটা বেরিয়ে আসে, এটা আবার নতুন কি রে রিম? স্মৃতি, আজ তো আমাদের রিক্সা ধরে যেতে হবে। দ্রুত সাইটে চল, তাড়াতাড়ি ফিরতে হবে। স্মৃতি রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় কেউ একজন সামনে এসে রিমঝিমের হাত ধরে। মুখের দিকে তাকাতে রিমের মুখে শুকিয়ে যায়। আপনি কেন আমাকে চিনতে তোমার অসুবিধা হচ্ছে? এতদিন তোমাকে চাতক পাখির মতো খুঁজেছি, কিন্তু চোখের সামনে থাকলে ঠিক চিনতে পারিনি। আজকে চিনতে আমার একটুও ভুল হচ্ছে না ফুলপরি। শক্ত গলায় দেখুন, সরি। অতীতে কি হয়েছে তা ভুলে যান। আমার এখন বিয়ে হয়ে গেছে। ভয়ে ভয়ে উচ্চারণ করে, আমি জানি তুমি তো আমাকে ভালোবাসো। একবার বলো, আমি তোমাকে ঠিক মুক্তি করে আবার নিজের কাছে আনবো। এরিস অনুরোধের সুরে শুধায়। রিম ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়।
এটা সম্ভব নয়। আর আপনাকে আমি যা ভেবেছিলাম আপনি তা নন। আপনার এই ড্রেস, চেহারা কেমন জানি এখন ভয়ঙ্কর লাগে। দুজনেই রিক্সা ধরে দ্রুত চলে যায়। এদিকে এরিস রাগে গাড়িতে লাথি মারে। এটা তুই আমার সাথে ভালো করলি না। স্মৃতি আমার কেমন ভয় করছে, যদি কিছু করে। রিম, আরে কিছু হবে না, শুধু শুধু ভয় পাচ্ছিস। এটা নিয়ে যত ভাববি ততই ভয় পাবি, তাই এসব নিয়ে ভাবতে হবে না। রিল্যাক্স। তুই ঠিকই বলেছিস, মন খারাপ করে। বাসায় পৌঁছে আগে লাঞ্চ করতে বসে রায়হান শেখ মাহিম সহ খেতে বসেছে। এলিজা শেখ খাবার বেড়ে দিচ্ছে। যেহেতু বিয়ের পর রিম এই বাড়িতে প্রথম এসেছে, তাই অনেক খাবারের আইটেম করা হয়েছে। সিজন কখন আসবে? রায়হান শেখ খেতে খেতে কাজ শেষ করে এখানেই চলে আসবে। এলিজা শেখ খাওয়ার মাঝেই আকাশ থেকে ওঠে। এই অসময়ে মনে হচ্ছে বৃষ্টি আসবে। এলিজা বৃষ্টি আসবে শুনেই রিমঝিমের মন নেচে ওঠে। রিমঝিম মুখ খোলার আগে স্মৃতি বৃষ্টিতে ভেজার উস্কানি দেয়। তবে দুজনেই চিন্তায় পড়ে যায়, এলিজা শেখ যদি ভিজতে না দেয়। এই তোরা কি ফিসফিস করছিস? আবার বৃষ্টিতে ভেজার প্ল্যান করছিস না তো? এলিজা শেখ দুজনেরই মুখ চুপসে যায়। বৃষ্টিতে ভেজার স্বপ্নে 2 বালতি পানি ঢেলে দিল। আম্মু, আমরা বৃষ্টিতে ভিজবো, এতে তুমি যাই বলো, কিছুই যায় আসে না। আত্মবিশ্বাস নিয়ে বলে, দেখেছেন আপনার সামনেই কেমন মুখে মুখে কথা বলছে। আহা, তুমিও ওদের কেন বাধা দিচ্ছ? থাক না, নিজেদের মতো আনন্দ করো। অসুস্থ হলে তখন কি হবে? একদম না আব্বু, তো পারমিশন দিয়েই দিয়েছি। তোমার কথা শোনা তো দূরের কথা, পাত্তাই দেব না। রিম বৃষ্টি পড়তেই শুরু করেছে। দ্রুত খাওয়া শেষ করে পা বাড়াতে আবার এলিজা শেখ বলে ওঠে, ঠিক আছে যাও, আমার কথা নাই শুনতে পারো, কিন্তু সিজন নামটা শুনতেই দুজনে থেমে যায়। আমার কথা না শুনলে সিজনকে বলে দেব। এই অসময়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তখন তোদেরকে কি করে? তখন মজা বুঝবে। ফুপি, প্লিজ যেতে দাও না। রিম কোথায় গেল? এলিজা শেখ অবাক হয়ে জিজ্ঞেস করে, আম্মু আমি নিচে আমার পা ধরে কি করছিস? হাত জোর করে করুণার সুরে বলে, প্লিজ 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 আম্মু যেতে দাও, কথা দিচ্ছি একটু ভিজেই চলে আসবো। প্লিজ ভাইয়াকে বলো না, এতক্ষণ তো বাঘের রূপ ছিল, 2 সেকেন্ডের বিদায় হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে যা, তবে বেশিক্ষণ বাইরে থাকবি না। ঠিক আছে আম্মু, ঠিক আছে। দুজনেই ছাদের দিকে দৌড়ে। রায়হান শেখ মুচকি হাসে। মাহিম যেতে নিলেও এলিজা শেখ আটকে ধরে। মাহিম তো রেগে ফেটে যাওয়ার মতো অবস্থা। ওদের যেতে দিল, কিন্তু শুধু ওকেই যেতে দিল না, অফিসারটা ওর সাথেই হলো। বৃষ্টি বেশি জোরেও না আবার আসতেও না, মধ্যমভাবেই পড়ছে। স্মৃতি আর রিমঝিম স্বাদময় আনন্দে ভিজছে। কত সময় চলে গেছে সেদিকেও হুঁশ নেই। এই বৃষ্টিও একদম সঠিক সময় এসেছে আমার মনকে আনন্দে মাতিয়ে দিতে। স্মৃতি, অনেক দিন পর খুব আনন্দ লাগছে রে। একদম ঠিক, অনেক আনন্দ লাগছে তাই না? এবার আরও বেশি আনন্দ হবে। শান্ত অথচ মনে ভয় ঢোকার মতো কথাগুলো কানে আসতেই পেছন ঘুরে তাকায়। ছাদের দরজার সাথে হেলান দিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে সিজন। দুজনেরই কলিজা ধক করে কেঁপে ওঠে। এই রে ভাইয়া, আবার কোথা থেকে আসলো? স্মৃতি কাম সারছে। এই অসময়ে সিংহটা কোত্থেকে বেরিয়ে এলো মাবুদ। গল্প ইউ আর মাই লাভ পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।